হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক অধ্যয়ন করব। আজকের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা দ্বিতীয় শ্লোকে চলে যাব সোজাসুজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে দেখেছি যে প্রথম শ্লোকটি শুরু হয়েছে ধৃতরাষ্ট্রর প্রশ্ন দিয়ে। প্রশ্ন কাকে করছিলেন? তিনি সঞ্জয়কে, তার রাজপ্রাসাদে বসে সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন যে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডু পুত্রেরা একসাথে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে সমবেত হয়ে তারা এখন কি করছেন। আজকে দ্বিতীয় শ্লোক শুরু করব। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকম व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत्। অনুবাদ দেখে নেব। তার অনুবাদে বলছেন, সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যর কাছে গিয়ে বললেন। তাৎপর্যে কি রয়েছে সেটাও আমরা দেখে নেব। শ্রীলা প্রভুপাদজির তাৎপর্য। শ্রীলা প্রভুপাদ কি জয়। ধৃতরাষ্ট্রের প্রশ্নতে সঞ্জয় এখন কি বললেন সেটা বলা হয়েছে তাৎপর্যে, এবং তার বিশ্লেষণ দেওয়া হয়েছে। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তো তিনি শুধু তার শারীরিকভাবে অন্ধ ছিলেন না, তিনি শারীরিকভাবে অন্ধ তো ছিলেন, তার সাথে সাথে পারমার্থিক দিক দিয়েও কিন্তু তিনি অন্ধই ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরা ছিল তারই মতো অন্ধ। তারা ধর্মের পক্ষে কখনোই চলতো না, সেটাও আমরা জেনেছি। এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই তারা জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রর প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন, যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য ছিল যেটা, সেটা সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি এই রাজাকে, মানে ধৃতরাষ্ট্রকে, নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে কখনোই সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে, এবং তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। সৈন্য সজ্জা দেখে দুর্যোধন দ্রুত দ্রোণাচার্যের কাছে গেলেন। দ্রোণাচার্য ছিলেন কৌরবদের সেনাপতি। তো সেই সেনাপতির কাছে গিয়ে কিছু কথা বললেন। তো এর থেকে আমরা বুঝতে পারি যে চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কেন, সেই কারণটাও আমরা
জেনে নেব। এবং আমরা এর থেকে বুঝতে পারি যে রাজনীতির যে বুদ্ধির দিক দিয়ে, রাজনীতি বা কূটনীতির দিক দিয়ে দুর্যোধনও ছিলেন তুখার। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে ভয় এসেছিল, এবং সেই যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণ থেকে কখনোই ঢাকতে পারেননি। কারণ তিনি ভয় পেয়ে গেছিলেন সেই পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে, এবং সেই সৈন্যসজ্জার যেভাবে বুদ্ধি দিয়ে যেইভাবে পরিকল্পনা করে সাজানো হয়েছিল সেটা দেখে তিনি ভয় পেয়ে দ্রুত কোথায় গেলেন? দ্রোণাচার্যর সাথে কিছু আলোচনা করতে গেলেন। আমরা বলতে পারি দ্রোণাচার্যকেও তিনি সতর্ক করে দিতে গেলেন যে আমরা পাণ্ডবদের বিপরীতে যুদ্ধ করতে এসেছি, অতএব সেইভাবেই যুদ্ধ করতে হবে। হরে কৃষ্ণ। আজকের দ্বিতীয় শ্লোক, প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক এই অবধি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।